anatomy of the spinal column, we will discuss about the clinical anatomy. The clinical anatomy is the basic for treatment purpose or know that any disease. So the basic is vertebral column and motion segments. Motion segments কি জিনিস? একটা ভার্টিব্রা একটার পর একটা বসে আমাদের যে ভার্টিব্রাল কলামটা তৈরি করছে, এই ভার্টিব্রাল কলামের এক একটা পার্ট একটা স্পেশাল active part. This active part is motion segments. The motion segments include two adjacent vertebra, intervertebral discs and ligamental strain. Ligamental strains এর মধ্যে কি থাকে? Commonly আমাদের anterior longitudinal ligament, posterior longitudinal ligament, interspinous ligament and supraspinous ligament. ঠিক আছে? এই all ligaments, both vertebral parts, two vertebra, adjacent vertebra definitely, and an intervertebral disc in between two adjacent vertebra. All this includes motion segments. ঠিক আছে? এই মোশন সেগমেন্ট আমাদের এত ইম্পর্টেন্ট ভাবে জানতে হবে কেন? কারণ এক একটা মোশন সেগমেন্ট যদি ঠিকমতো না থাকে তাহলে পুরো ভার্টিব্রাল কলামটা ঠিকমতো ফাংশন করবে না, ও স্টেবল হবে না। আমাদের এটার স্টেবিলিটিটা খুব জরুরি, কারণ এটার মাঝখান দিয়ে আমাদের স্পাইনাল কর্ড যায়, চারিদিক থেকে আমাদের অনেকগুলো স্পাইনাল নার্ভ বের হয়ে আসে, তাই না? তাহলে এই প্রত্যেকটা সেগমেন্ট যদি ঠিক না থাকে, যদি এটা বেন্ডিং হয়, সাবলাক্সেশন হয়, সেক্ষেত্রে কি হবে? এখানে দেখো দুইটার মাঝখান থেকে যদি একটা অংশ সরে যায়, এই অংশটাতে যে নার্ভগুলো থাকবে, স্পাইনাল কর্ড থাকবে, এখান দিয়ে যে নার্ভগুলো বের হবে, এগুলো সব কম্প্রেসড হবে না? তাহলে সবগুলোতে যদি কম্প্রেশন হয় তাহলে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনগুলো আসবে না? তার মানে এই অংশটা মেইনটেইন করাটা খুব জরুরি। প্রত্যেকটা সেগমেন্টের, এই মোশন সেগমেন্টের স্টেবিলিটি এবং অ্যালাইনমেন্ট, এই দুইটা জিনিস মেইনটেইন করা এই কারণে জরুরি। ঠিক আছে? অ্যালাইনমেন্ট কি? এই দুইটা পাশাপাশি সোজা হয়ে আছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, একটা রেগুলার লাইনে আছে। দুই নম্বর হচ্ছে এই লিগামেন্টগুলো দিয়ে দেখো সামনে পিছনে ডানে বাঁয়ে সাইডে এরা স্লাইড করে যাচ্ছে না। ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা এখানে কি বলছি যে স্পাইনাল স্ট্যাবিলিটি। এটা স্ট্যাবিলিটি বলতে আমরা কি বুঝি? যে এটা কতটুকু ফিজিক্যাল লোড নিতে পারে। আমরা যে স্ট্রেট দাঁড়ায় আছে, আমাদের বডির যে ওয়েট সেটাকে বিয়ার করতেছে। আমরা যখন কোনো ওয়েট নিচ্ছি সেই ওয়েটটা সে নিতে পারতেছে একটা ফিজিওলজিক্যাল লিমিট পর্যন্ত, তাই না? একটা সার্টেন লিমিট পর্যন্ত নিতে পারতেছে। এছাড়া কি হয়, আমরা যে বোঝাগুলো বের করি সেটা একটা অ্যাকসেপ্টেবল পেইন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ পেইন সে সহ্য করতে পারে, এবং ডিসওরিয়েন্টেশন বা ডিসঅর্গানাইজ কোনো অ্যাক্টিভিটি ছাড়া। সাপোজ আমি একটা অনেক ভারী বোঝা নিলাম, যেটা আমি নিতে যে হয়তো এত বেশি ভারী আমার কম্প্রেসড হয়ে গেল, তাই ওইটা কি স্ট্যাবিলিটি মেনটেন করতে পারলো? পারলো না। একটা ফিজিওলজিক্যাল লিমিটের মধ্যে হইতে হবে, বিয়ারেবল হইতে হবে। সেটা যদি আমি নিতে না পারি তাহলে ওইটা প্রবলেম। কিন্তু যদি ফিজিওলজিক্যাল লিমিটের মধ্যে নেওয়ার পরে এটা ঠিক থাকে, তার মানে এটা কমপ্লিটলি স্টেবল। ঠিক আছে? একটা স্পাইনাল কলামকে আমরা তিনটা ভাগে ভাগ করি। ঠিক আছে? প্রত্যেকটা স্পাইনাল কর্ডের যে অংশটা থাকে সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। সেটাকে কিভাবে দেখি? এখান থেকে এর মাঝখান পর্যন্ত হচ্ছে অ্যান্টেরিয়র কলাম, এই মাঝখান থেকে এই ল্যামিনা পর্যন্ত এই জায়গাটা হচ্ছে মিডল কলাম, আর বাকি অংশটা হচ্ছে পোস্টেরিয়র কলাম। এই কলামগুলোকে আমরা কেন ভাগ করি? যাতে আমার স্ট্যাবিলিটি এবং ইনস্ট্যাবিলিটিগুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি, এবং ইনজুরিগুলোর ক্ষেত্রে কোন জায়গায় কতটুকু কম্প্রেশন হচ্ছে বা হতে পারে সেটা আমরা আইডিয়া করতে পারি। ঠিক আছে? তাহলে এটা যখন আমরা আইডিয়া করব, কেন করব? সবসময় মাথায় রাখতে হবে, যদি টু অর মোর কলাম অফ দ্য স্পাইন ইজ ইনজুরড, দ্য স্পাইন উইল বি আনস্টেবল। এখানে আমরা কি বলছি যে এই অংশটা তিনটা ভাগ করলে আমাদের কি হয়? একটা অ্যান্টেরিয়র কলাম, মিডল কলাম, পোস্টেরিয়র কলাম। এইটা অথবা এটা অথবা এটা, তিনটার মধ্যে যে কোনো দুইটা যদি আনস্টেবল হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? ইনস্টেবিলিটি। তার মানে ওইটার অ্যালাইনমেন্ট ঠিক নাই, সামনে পিছনে চলে যেতে পারে। ঠিক আছে? দুইটা যদি পাশাপাশি ইন্টারভার্টিব্রাল ডিস্কের উপরে আছে, সে স্লাইড করে সামনে চলে গেল, এটার অ্যান্টেরিয়র কলাম যদি এটার মিডল কলামের কাছে চলে আসে বা এটার পোস্টেরিয়র কলামের কাছে চলে আসে, সে কি স্টেবিলিটি মেনটেন করতে পারবে? সে তো পারবে না। তাহলে এই কারণে আমাদের এটা জানাটা খুব জরুরি। ঠিক আছে? এখন এই স্ট্যাবিলিটিগুলো আমরা কাদের মাধ্যমে জানি? এও ক্লাসিফিকেশনের মাধ্যমে জানি। ঠিক আছে? এও ক্লাসিফিকেশনটা আমাদের কি কি
মেকানিজম অফ ইনজুরি কিভাবে হয়েছে, কত ভেলোসিটি বেশি ছিল, কম্প্রেশন হয়েছে না অ্যাক্সিলারেশন ডিসিলারেশন হয়েছে। আমরা যদি ছবি আঁকি তাহলে আমরা একটা চেষ্টা করবো একটু ক্লিয়ারলি দেখতে পারি। মনে করো শুরুতে তার এরকম ছিল, হ্যাঁ এটা একটা নর্মাল জিনিস, কিন্তু এই অংশটা না থেকে কি হলো যে একটা অংশ সামনে চলে আসছে, মনে করো এখানে চলে আসছে, এই অংশটা এখানে যে এরকম হয়ে গেছে, তাহলে সে কি অ্যালাইনমেন্টে রাখতে পারবে? তার কি ওয়েট বিয়ারিং অ্যাবিলিটি ঠিক থাকবে? থাকবে না। তাহলে একে যদি আমরা পিছন থেকে ভার্টিব্রার উপরে বাইরে থেকে হাত তুলাই আমরা কি পাবো? যে এই এরিয়াটাতে একটা গ্যাপ আছে, স্টেপ বলে এটাকে। স্টেপ মানে কি, আমরা সিঁড়িতে উঠি যখন একটার উপর একটা ধাপ থাকে না, একটু সামনে পেছনে হয় না, তাহলে আমি যদি এটার ভার্টিব্রাল পেছন দিয়ে হাত দিই, হাত বোলানোর সময় আমার মনে হবে না যে একটা এরকম ভার্টিব্রাল কলাম মনে করো আছে, একটা একটু সামনে চলে আসছে, তাহলে পিছনে যেমন আছে তাহলে এই জায়গাটা সিঁড়ির মতো মনে হবে না, তাহলে এটা স্টেপ, ঠিক আছে? এই স্টেপটা ফিল হবে। এবং যখনই এটা সামনে চলে আসবে, এদিক দিয়ে তো ভার্টিব্রাল কর্ড যাচ্ছিল, তাই না, স্পাইনাল কর্ড যাচ্ছিল, স্পাইনাল কর্ডটাতে সে কম্প্রেস করে আসতেছে না, তাহলে ইনজুরিটা হবে, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হবে, ঠিক আছে? এখন এই স্পাইনটা স্টেবল কিনা এই জিনিসটা আমরা কি দিয়ে মাপি? এও ক্লাসিফিকেশনের মাধ্যমে করি। আই গেস এর চেয়ে বেশি তোমাদের জানার দরকার নেই। এও ক্লাসিফিকেশন বইতে অনেক ডিটেলস আছে, তোমরা কেউ খুব ইন্টারেস্টেড হলে ছবি দেখতে পারো, ডিটেলস ছবি দিয়ে দেওয়া আছে। আমরা একটা পেশেন্ট যখন আসবে ট্রমার ক্ষেত্রে আমরা কি কি বলছি? যে আমরা একটা অ্যাজ এ হোল অ্যাসেস করি। আমরা যে কোনো পেশেন্টের অ্যাসেসমেন্টের জন্য কি লাগে? হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, দেন ম্যানেজমেন্ট, তাই না? আগে অ্যাসেস করা পর্যন্ত আমার অনেকখানি এফোর্ট দিতে হবে, ফ্রম ফিল্ড বা ইভেন্টস অফ ইনসিডেন্ট যে জায়গায় ছিল সেই জায়গা থেকে শুরু করে আমার ওটি পর্যন্ত আমি অ্যাসেস করব পেশেন্টকে। যখন পেশেন্টকে অ্যাসেসের সাথে আমি রিসাসিটেশন করব, পেশেন্ট যখন স্টেবল হবে তখন আমি ডেফিনিট ম্যানেজমেন্টে যাব। এটা আমরা আগের ক্লাসগুলোতে পড়াছি, তাই না? যে কোনো ট্রমা পেশেন্টের ম্যানেজমেন্ট আমরা এটিএলএস গাইডলাইনে করব। এখানে কয়েকটা জিনিস বেসিক তোমার মাথায় অবশ্যই রাখতে হবে, যে যেহেতু এটা একটা ট্রমা পেশেন্ট, এবং আমরা এর আগে কি বলছিলাম যে যখন পলিট্রমা পেশেন্ট হবে অবশ্যই আমরা সাসপেক্ট করব যে আমাদের স্পাইনাল কর্ডে কোনো ইনজুরি থাকতে পারে, তাই না? তাহলে স্পাইনাল কর্ডে যদি ইনজুরি সাসপেক্ট করি তাহলে সেই পেশেন্টকে আমরা কি বলছিলাম? আমরা লগ রোল করব না। লগ রোল মানে কি? একসাথে পুরো পেশেন্টটাকে উল্টাবো। এখন আমি একা তো একটা পেশেন্টকে উল্টাইতে পারবো না, অবশ্যই আমি সাথে আরেকজন হেল্প নিব। যখন আরেকজনের হেল্প নিব সে আমার সাথে সিনক্রোনাইজ মুভমেন্টে নাও আসতে পারে, তখন কি হতে পারে যে এরকম ছিল জিনিসটা উল্টাইতে যে একজন একটু এতখানি উল্টাইছে আরেকজন এরকম উল্টাইছে, তাহলে যদি তার স্পাইনাল কর্ডে কোনো ইনজুরি থাকে তাহলে এটা টুইস্টিং একটা অ্যাকশন আসবে না? এই যে টুইস্টিং অ্যাকশনটা হচ্ছে, এটা প্রিভেন্ট করার জন্য আমরা কি করি? স্পাইন বোর্ড ইউজ করি। কতক্ষণ করি? আনটিল উই এক্সক্লুড এনি স্পাইনাল কর্ড ইনজুরি। যদি আমরা এক্সামিন করে দেখি যে স্পাইনাল কর্ড ইনজুরি আছে তাহলে আমরা তাকে স্পাইন বোর্ডে রেখে এক্সামিন করব বাকিগুলা। আর যদি আমাদের মনে হয় যে স্পাইনাল কর্ডে কোনো ইনজুরি নাই তাহলে আমরা লগ রোলে চলে যাব, ঠিক আছে? কেন এটাতে সুবিধা? কারণ এটা টোটালটা লগ রোল করতে হয় না, উল্টাইতে হয় না, 20 ডিগ্রি পর্যন্ত এটা ইজিলি আমাকে এক্সামিন করতে দেয়, ঠিক আছে? যাতে আমি পালপেট করে দেখে ফেলতে পারি যে পেশেন্টের স্পাইনাল কর্ডে কোনো ডেফিনিট বা পালপেবল বা ভিজিবল কোনো প্রবলেম আছে কি নাই, ঠিক আছে? ওই ধরনের যদি কোনো ভিজিবল বা পালপেবল ইনজুরি না থাকে তখন আমরা পেশেন্টকে অ্যাজ ইউজুয়াল বেডে রেখে লগ রোলে চলে যাব। এছাড়া আমরা যদি মনে করি যে আমাদের কাছে সাসপেক্টেড পেশেন্ট যে তার স্পাইনাল কর্ডে কোনো ইনজুরি আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? পেশেন্টের কিছু বেসিক নিউরোলজিক্যাল এক্সামিনেশন আছে, যেমন এখানে আমরা বলবো একটু পরে পালপোকেভার্নাস রিফ্লেক্স দেখতে পারি, তার সেন্সরি মোটর একটু আমরা এক্সামিন করে দেখতে পারি। যদি মনে হয় যে না নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন আছে তখন আমরা বাকি ইনভেস্টিগেশনের চিন্তা করব, ঠিক আছে? একটা কথা এখানে অবশ্যই মনে রাখতে হবে, আচ্ছা চলে আসতেছে দেখো লাস্ট লাইনে আমরা একটা কথা বলছি যে স্পাইন বোর্ডস ক্যান কজ প্রেশার সোর, সো ইউজ ইট হোয়াইল ট্রান্সফারিং দ্য পেশেন্টস। দ্যাট মিনস স্পাইন বোর্ডে আমরা প্রলং পিরিয়ডের জন্য পেশেন্টকে রাখতে পারবো না। স্পাইন বোর্ড জাস্ট টু এক্সক্লুড দ্য স্পাইনাল ইনজুরি। পেশেন্ট ট্রান্সফারের জন্য সাপোজ আমরা ফার্স্ট ক্লাসে কি বলছিলাম যে আমরা লম্বা সময় এই ধরনের পেশেন্টকে রাখবো না, আমরা কোথায় পাঠাবো? ইনিশিয়াল রিসাসিটেশন করে তাকে হায়ার সেন্টারে পাঠাবো যেখানে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট পসিবল।
তাহলে তাকে যে ট্রান্সফার করব এই মিড টাইমে অন দ্য ওয়ে তার কিছু সাপোর্ট লাগবে। তখন যদি আমি তাকে স্পাইন বোর্ডে পাঠাই, স্পাইন বোর্ড হচ্ছে একটা হার্ড সারফেস, ডেফিনেটলি হার্ড সারফেসে যদি প্রলং পিরিয়ড থাকে দ্যাট উইল কজ প্রেশার সোর। এবং এই প্রেশার পেশেন্ট আমরা কি পাই বেশিরভাগ সময় হচ্ছে যদি তার ডেফিনেটলি কোনো স্পাইনাল কর্ড ইনজুরি আছে, পেশেন্ট কি লম্বা সময় ধরে প্যারালাইসিস থাকতে পারে, তার মুভমেন্ট হবে না। আমরা নর্মালি কি বলি যে 2 আওয়ারলি যদি মুভমেন্ট না হয় ওই পেশেন্টগুলোরই কি হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রেশার সোর হবে। তাহলে এই পেশেন্টগুলোকে হচ্ছে আমরা লম্বা সময়ের জন্য ট্রান্সফার করব না ইন স্পাইন বোর্ড, ঠিক আছে? জাস্ট আমি এক্সক্লুড করার জন্য, ডায়াগনোসিস করার জন্য করব। এবং যদি আমার মনে হয় যে ইনজুরি আছে সেক্ষেত্রে আমি পেশেন্টকে স্টেবিলিটি মেনটেন করার জন্য যা যা করতে হয় করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এখানে একটা কথা বলা হয়েছে, দেখো পলিট্রমা পেশেন্টের ক্ষেত্রে সবসময় আমরা সাসপেক্ট করব কি স্পাইন ইনজুরি থাকতে পারে। যে কোনো পেশেন্ট যখন পলিট্রমা নিয়ে আসে, পলিট্রমা কাদের হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব হাই ভেলোসিটি ইনজুরি যেগুলো হয়, যে অ্যাক্সিলারেশন ডিসিলারেশন ইনজুরি অথবা ফল ফ্রম হাইট, এগুলোর ক্ষেত্রে হচ্ছে স্পাইনাল ট্রমা বেশি হয়। এখন দুইটার ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে যে আইদার তার স্পাইনাল কর্ড ইনজুরি আছে, যদি থেকে থাকে এক জায়গায় মনে হলো আমার কাছে পাইছে, কিভাবে আমাদের মনে হলো যে আমরা দেখালাম যে এক্সামিন করতে যেয়ে আমরা হাত দেওয়ার পরে মনে হলো যে স্টেপস আছে বা কোনো গ্যাপ আছে অথবা তার নিউরোলজিক্যাল কোনো ফিচার্স আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই সার্চ করব যে এক জায়গায় আছে মানে ইট মে বি ইন অ্যানাদার সাইড। আমরা একটা কথা বলছি যে 10% ক্ষেত্রে সেকেন্ড একটা স্পাইনাল কর্ড ইনজুরি থাকে, ঠিক আছে? 10% ক্ষেত্রে এই চান্সটা থাকে। তোমাদেরকে ভাইবার সময় জিজ্ঞেস করা হয় যে যদি মনে করো একটা পেশেন্টের একটা স্পাইনাল কর্ড ইনজুরি আছে তুমি কি করবা? পুরোটা পালপেট করে দেখবো বা ইনভেস্টিগেশন করলাম, আমি পুরোটা সার্চ করব কেন যে আরেকটা জায়গায় থাকতে পারে। দ্যাটস ওয়াই আমরা যখন হচ্ছে এমআরআই বা কোনো কিছু অর্ডার করি পেশেন্টকে, যে জায়গায় তার ফিচার থাকে সেই জায়গার স্পাইন দেয়া ছাড়াও আমরা একটা স্ক্রিনিং ভিউ দিতে বলি, যে টোটাল স্পাইনাল কর্ডের একটা স্ক্রিনিং ভিউ দিবেন। কারণ কি আমরা খোঁজার চেষ্টা করি যে সেকেন্ড কোনো ইনজুরি অন্য জায়গায় আছে কিনা যেটা আমি ক্লিনিক্যালি পাই না। বোঝা গেছে? এর চেয়ে বেশি ডিটেইলস এখানে তোমাদের দরকার নাই, তোমরা হিস্ট্রি জানো ডেফিনেটলি আগের মতো। অবভিয়াসলি মেকানিজম কোথায় পাইছো, কিভাবে হয়েছে, ভেলোসিটি কি ছিল, যদি কোনো নিউরোলজিক্যাল ফিচার থেকে থাকে সেগুলো কখন হয়েছে, অনসেটের টাইম এবং ডিউরেশন কতক্ষণ পরে তোমার কাছে আসছে। লাইক হচ্ছে আমরা এর আগে পড়ছিলাম যে তার লুসিড ইন্টারভাল থাকতে পারে, পেশেন্ট আনকনশিয়াস থাকতে পারে, পেশেন্টের হচ্ছে প্যারালাইসিস থাকতে পারে, এগুলো যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে বা কনভালশন থাকতে পারে। এই জিনিসগুলো হচ্ছে কতক্ষণ ধরে আছে, কখন শুরু হয়েছে, এটা খুব জরুরি, ঠিক আছে? এবং কাদের কাছ থেকে নিচ্ছে হিস্ট্রিটা? একটা হচ্ছে বাইস্ট্যান্ডার্স, যারা হচ্ছে বাইস্ট্যান্ডার্স যারা আশেপাশে দাঁড়ায় ছিল, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ইভেন্টস অফ ইনসিডেন্টের আশেপাশে যারা ছিল তারা হচ্ছে বাইস্ট্যান্ডার্স। আর হচ্ছে প্যারামেডিক্স। কেন প্যারামেডিক্স ইম্পর্টেন্ট? কারণ আমাদের দেশে যদিও এই সিস্টেমটা নাই, বাট ম্যাক্সিমাম সময় ফিল্ড ওয়ার্কার যারা থাকে বা বাইরের কান্ট্রিতে প্যারামেডিক্স যারা থাকে ওরা হচ্ছে পেশেন্টটাকে ইভেন্টস অফ ইনসিডেন্ট থেকে টুয়ার্ডস দ্য অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্ট নিয়ে আসে। তো একদম ইভেন্টসের লোকেশন থেকে শেষ পর্যন্ত আমার অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অথবা অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টের যে ওটি, এই পর্যন্ত টোটাল হিস্ট্রিটা কে জানে? প্যারামেডিক্স জানে, ঠিক আছে? আর শুরুতে সে কিভাবে পেশেন্ট রিসিভ করছে, সে কি কি দিছে, তারপরে তার কি রেসপন্স হয়েছে, এই থ্রু আউট দ্য টাইমের হিস্ট্রিটা সবচেয়ে বেশি জানে কে? প্যারামেডিক্স, ঠিক আছে? তাহলে আমরা তার কাছ থেকে হিস্ট্রিটা নেব। এরপরে আমাদের চলে আসবে বেসিক ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে সবচেয়ে আগে আমাদের কি কথা মনে রাখতে হবে? যে কোনো ট্রমা পেশেন্টের এক্সামিনেশনে হাত দেওয়ার সাথে সাথে আমাদের মাথায় আসতে হবে ইট শুড বি আন্ডার ATLS গাইডলাইন্স, ঠিক আছে? ATLS গাইডলাইন্সে আমার কি কি বলা হয়েছে যে আমরা CABC করি, সবচেয়ে আগে আমরা অ্যাসেসমেন্ট করব, তার সাথে সাথে কি হবে? রিসাসিটেশন হতে হবে। কারণ প্রাইমারি সার্ভেতে আমরা কি বলছি যে রিসাসিটেশন এন্ড অ্যাসেসমেন্ট গো সাইড বাই সাইড, তাই না? কারণ অবশ্যই পেশেন্ট যখন আমার কাছে আসবে শকে থাকতে পারে, তার রেসপিরেটরি কোনো কম্প্রোমাইজ থাকতে পারে, সবগুলো আমাকে ম্যানেজ করতে হবে যেগুলো হচ্ছে তার জন্য লাইফ থ্রেটেনিং। তাহলে লাইফ থ্রেটেনিং কন্ডিশনগুলো যখন আমাকে কারেকশন করবো, পেশেন্ট যদি হেমোডাইনামিক্যালি স্টেবল থাকে তখনই আমি হচ্ছে সেকেন্ডারি সার্ভেতে যাব এবং ডেফিনিট ম্যানেজমেন্টের চিন্তা করব, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল আমার ATLS গাইডলাইন লাগবে। নর্মালি তোমরা যেটা ভুল করো, যে কোনো কিছুতে যে কোনো ধরনের অসুস্থতায় তোমরা ATLS গাইডলাইন নিয়ে আসো। ATLS গাইডলাইন একমাত্র এবং একমাত্র ট্রমা পেশেন্টের জন্যই বলা হয়েছে।
ট্রমা পেশেন্ট ছাড়া কোনো জায়গায় তোমরা রিসাসিটেশনের জন্য এটিএলএস গাইডলাইন, প্রাইমারি সার্ভে এই কথাগুলো আনবা না, ঠিক আছে? এখন এটিএলএস গাইডলাইনে আমি তাকে চেক করে ফেললাম, মোটামুটি হচ্ছে তার অ্যাসেসমেন্ট করা হয়ে গেছে, তখন আমি স্পাইনাল এক্সামিনেশন করব। আমরা কিন্তু শুরুতে একবার করছি, দেন হচ্ছে পেশেন্ট ফিজিক্যালি স্টেবল হওয়ার পরে আমি বাকিগুলো সাধারণত করব। আর শুরুতে প্রাইমারি সার্ভের সাথে আমি কি কি দেখে যাব, যখন আমি যে স্পাইন বোর্ডে দেখছি কি কি দেখব, যে কোনো সোয়েলিং আছে কিনা, টেন্ডারনেস অথবা পালপেবল স্টেপস অথবা গ্যাপ আছে কিনা, এটা টোটাল ভার্টিব্রাল কলামটাকে আমাকে পালপেট করতে হবে। এন্টায়ার স্পাইন শুড বি এক্সামিনড। আর কি কি সাইন থাকতে পারে পেশেন্টের বডিতে, আমি এক্সামিন করার সময় কি পাইতে পারি, কোনো হাই ভেলোসিটি ইনজুরি থাকলে তার সাইন সিম্পটম থাকতে পারে। সেটা কি হতে পারে, সিট বেল্ট বাঁধা থাকে অনেক সময়, সিট বেল্টের ওই এরিয়া অনুযায়ী তার ইটানোসিস বা মার্কস থাকে, ঠিক আছে? তোমাদের এসএকিউতে একটা কোশ্চেন আসে, ইভেন ভাইভাতে জিজ্ঞেস করা হয়, যে কোনো একটা স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্ট বা স্পাইন ইনজুরির পেশেন্টের 3 ধরনের শক নিয়ে আসতে পারে। কি কি? প্রথম কথা হচ্ছে 3 ধরনের শক মানে কি কি শক? হাইপোভলিমিক শক আমরা বলছি যে কোনো পলিট্রমা পেশেন্ট সে কি নিয়ে প্রেজেন্ট করবে, পলিট্রমা পেশেন্ট মাল্টিপল ইনজুরি আছে, পলিট্রমা মাল্টিপল ইনজুরি, পেশেন্টের হেমোরেজ হচ্ছে, অনেক হেমোরেজ হচ্ছে, তাহলে হাইপোভলিমিয়াতে থাকবে। তাহলে এই হাইপোভলিমিয়াটা কেন, ডিউ টু হেমোরেজ। আমি প্রত্যেকটা জায়গায় ব্যাখ্যা করতেছি, এই ব্যাখ্যাটা তোমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল ইনফরমেশন জানলাম যে তার পলিট্রমা পেশেন্টের কি কি ধরনের শক হতে পারে, 3টা শক হতে পারে, হাইপোভলিমিক শক, নিউরোজেনিক শক এবং স্পাইনাল শক। এখন আসলে কোনটা কেন হয়, আমরা বলছি যে পলিট্রমা পেশেন্টের অনেক বেশি হেমোরেজ হচ্ছে, এই কারণে হাইপোভলিমিক শক ডিউ টু ব্লাড লস। দেন নিউরোজেনিক শক, নিউরোজেনিক শকটা কেন হয়, আনঅপোজড ভেগাল টোন। এটা কেন হয় আনঅপোজড ভেগাল টোন, মানে কি, আমাদের যে নরমাল ভেসোমোটর টোন দ্যাট ইজ মেইনটেইনড বাই সিম্প্যাথেটিক নার্ভ, বলো জোরে বলো, সিম্প্যাথেটিক নার্ভ দিয়ে হয়, তাই না? সিম্প্যাথেটিক আউটফ্লো কোন জায়গা থেকে আসে, থোরাকোলাম্বার আউটফ্লো। গুড। তাহলে এই সিম্প্যাথেটিক আউটফ্লো যে জায়গা থেকে আসে, থোরাকোলাম্বার আউটফ্লো মানে কি, আমাদের থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, এই রিজিয়নটা, তাই তো? তাহলে এর উপরে যদি হয় কোনো ইনজুরি, সাপোজ আমার সার্ভাইকাল রিজিয়নে যদি কোনো ইনজুরি হয়, এর নিচের যে অংশ আছে সেখানকার কোনো সেন্সরি মোটর কোনো ইনফরমেশন কি উপরে যাবে, বা উপর থেকে কোনো ইনফরমেশন নিচে আসবে? তাহলে ওখান থেকে কমপ্লিট কাট অফ হয়ে যাবে না? তাহলে যে লেভেলে ইনজুরি হয়েছে তার নিচের লেভেলে সব জায়গায় লোয়ার মোটর নিউরোন হবে, একদম কমপ্লিট ডিমিনিশ থাকবে তাদের ফিচার। তাহলে যখন আমি এই থোরাকোলাম্বার আউটফ্লো অ্যাবভ লেভেলে কোনো ইনজুরি হয়েছে, সেই এরিয়া থেকে সে কি সিম্প্যাথেটিক কন্ট্রোল রাখতে পারবে? তার মানে আমাদের ভেসোমোটর টোন মানে কি, পার্শিয়াল কন্ট্রাক্টাইল স্টেট অফ দ্য ভেসেল, তাই না? সে যে পার্শিয়াল একটা কন্ট্রাক্টাইল স্টেট, আমার ফার্স্ট ক্লাস মনে আছে তোমাদেরকে ব্যাসার্ধ দিয়ে বুঝাছিলাম যে রেডিয়াসের সাথে কিভাবে ফ্লো রিলেশন হয় ব্লাডের। সেখানে আমরা কি বলছিলাম যে ওরা কন্ট্রাক্টাইল যদি পার্শিয়ালি না থাকতো, ফ্ল্যাসিড হয়ে যায়, তাহলে ফ্লোটা কমে যাবে না? তাহলে হচ্ছে যখন এই ভেগাল টোনটা থাকবে, সিম্প্যাথেটিক টোনটা থাকবে না, তখন কি হবে, পার্শিয়াল কন্ট্রাক্টাইল স্টেটটা থাকবে না, এটা কি হবে, ডাইলেটেড হয়ে যাবে। সিম্প্যাথেটিক উইথড্র হলে তো অটোমেটিক ডাইলেটেড হয়ে যাবে না, কন্ট্রাকশন না হলে তো রিল্যাক্সেশন হবে, তাই তো? কথা বলো, মনে হচ্ছে আমি বলে যাচ্ছি। আচ্ছা, তাহলে যখন এই ভেগাল টোনটা থাকার জন্য রিল্যাক্স থাকলো, ফ্লো কমে গেল না, তাহলে টিস্যুতে কি পাবে, ব্লাড সার্কুলেশন বেশি থাকবে। তাহলে ওখানে যখন কম হবে তখন ওটা কি হবে, শকে চলে যাবে, তাই না? শকের ডেফিনিশন আমরা কি বলি, যে ওখানে যদি সার্কুলেশন কম যদি যায়, সে যদি অক্সিজেন, হিমোগ্লোবিন, নিউট্রিশন এগুলো যদি কম পায়, তাকে তো আমরা শক বলতেছি, তাই না? তাহলে সে সার্কুলেশনটা পাবে না, টিস্যু লেভেলে কমে গেল না, এই কারণে এটাকে আমরা বলতেছি নিউরোজেনিক শক। এছাড়া আরেকটা শক কি হয়, স্পাইনাল শক। আমরা ওখানে দেখাচ্ছিলাম না যে দুটো অ্যালাইনমেন্ট যখন নষ্ট হয়ে গেল, স্টেবিলিটি যখন নষ্ট হয়ে গেল, একটা ভার্টিব্রাল কলাম ইনস্টেবল, ঠিক আছে, ভেঙে গেছে বা একটা আরেকটার সাথে থেকে স্লাইড করে গেছে বা পাশে সরে গেছে, তখন কি হয়, ওর মাঝখান দিয়ে যে স্পাইনাল কলামটা গেছে, স্পাইনাল কর্ড গেছে, সেই কর্ডের মধ্যে কম্প্রেশন হচ্ছে, কর্ডে যখন কম্প্রেশন হচ্ছে বা ট্রানসেকশন হচ্ছে, সেক্ষেত্রে কি হয়, ওর যে ফাইবারগুলো থাকে, ঠিক আছে, সে সেন্সরি হোক মোটর হোক, যে ফাইবারগুলো থাকে ওগুলো তো ড্যামেজ হচ্ছে না। এই যে ডিসঅর্গানাইজেশন অফ দ্য স্পাইনাল কর্ড ফাংশন, স্পাইনাল কর্ডের যে ফাইবারগুলো থাকে ওদের যে ফিজিওলজিক্যাল ডিসঅর্গানাইজেশন হচ্ছে, এইটার জন্য যে শকটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্পাইনাল শক।
ঠিক আছে।